Okay, I have started recording. Carbon dating ekটু দেখি. Carbon dating is a method of estimating the age of matter that was once alive. Example হিসেবে দেখো, dead tree trunks, fossilized animals, etc. Living organisms have the same ratio of carbon-14 to carbon-12. আমি যদি তোমার আর আমার কথা বলি, আমাদের ভিতরে কিন্তু same ratio of carbon-14 আর carbon-12 এর. Carbon-12 একটা stable isotope, whereas carbon-14 is an unstable isotope. Guys, আমি আবারও বলতেছি, not very important for our syllabus, কিন্তু এটার যে calculations গুলা সেটা খুব ভালো মতো syllabus এ আছে. সবাই একটু নোটিস করে দেখি. When the living matter dies, the proportion of carbon-12 in the body remains the same. কেন 12 টা same থাকে? Because 12 হলো আমার stable, but the proportion of carbon-14 decreases. The proportion of carbon-14 and carbon-12 is compared to estimate the age of the fossil. This method is not effective for matter older than 60,000 years. কেন? Because the fraction of carbon-14 remaining is too small to be determined accurately after 60,000. এগুলা সবকিছু মাথার উপর দিয়ে যেতে পারে. It's fine. Don't worry about it. আমি পুরোটা simplify করে দিচ্ছি তোমাদের জন্য. ওয়ার্ডটা দেখো. আমি বলছি half life of carbon-14 is about, whatটা দেখো guys, I said it's about, not exactly, right? It's about 6,000 years, about 6,000 years. The half-life of carbon-14 is around 6,000 years. Exactly 6,000 কিন্তু না, around 6,000. সেটা আমরা last দিনই দেখছি already. Right. The exact half-life is 5,730. এটাও আমরা গতকালকে ক্যালকুলেট করে বের করছিলাম. গাইস, সবার মনে পড়তেছে লাস্ট দিনের এই জিনিসটা 5,730 এর ব্যাপারটা? এভরিওয়ান? Yes sir. আচ্ছা, এখন কোশ্চেনটা দেখি. Why we cannot measure the activity after 6,000 years using carbon dating? Carbon dating দিয়ে 60,000 years old ফসিল গুলার এজ বলো বা অ্যাক্টিভিটি বলো বের করা যায় না কেন? একদম ডাইরেক্টলি এক্সামে কিছু কোশ্চেনস আসে, খুব কেয়ারফুলি দেখবা. স্টেপস গুলো দেখো. আফটার 60,000 years নাম্বার অফ হাফ লাইভস ইল্যাপসড. দেখো 60,000 বলছে দেখে আমি 5730 কে রাউন্ড অফ করে 6,000 বানাই নিছি. ইউ টেল মি, পুরোপুরি ইউনিটারি মেথড, একদম 100% আমার ইউনিটারি মেথড. আমি যদি বলি নাম্বার অফ হাফ লাইভস আমি টার্গেট করতেছি, মাই টার্গেট ইজ টু ফাইন্ড আউট দ্য নাম্বার অফ হাফ লাইভস elapsed. Guys, দেখো একটু, my target is to find out the number of half lives elapsed. Okay, so why don't we go like this? 6,000 years say আমার কয়টা হাফ লাইফ? 1 হাফ লাইফ, টি হাফ লিখি, টি হাফ. 6,000 ইয়ার্সে আমার একটা হাফ লাইফ ইল্যাপস করে, তাহলে এক বছরে আমার কয়টা হাফ লাইফ ইল্যাপস করবে? 1/6000. আর কত বছর নিয়ে কথা হচ্ছে? 60,000 নিয়ে কথা হচ্ছে. তাহলে 60,000 ইয়ার্সে আমার কতটা হাফ লাইফ ইল্যাপস করলো? 60,000 divided by 6,000. You tell me guys, 60,000 by 6,000 কত হয় আমার? 10. 10 কিন্তু ইয়ার্স না, দেখো 10টা কি ইল্যাপস করলো? হাফ লাইফ. 10 বার হাফ হলো. ওকে, এই যে 10 বার হাফ হলো, হোয়াট ডু আই ডু উইথ দিস পিস অফ ইনফরমেশন? 10 বার হাফ হলো গাইস, এটাই আমি একটু ব্রেকডাউন করে এখানে দেখাই দিলাম. সবাই কি বুঝতে পারলা ইউনিটারি মেথডের পার্টটা? গাইস, এই ইউনিটারি মেথডের এই পার্টটা সবাই বুঝতে পারছো? ওকে ওকে ওকে, গ্রেট. নেক্সট পার্টে আসি, সবাই নোটিস করে দেখি এভরিওয়ান. So if we want to find out the fraction remaining, এই জায়গা থেকে যদি আমি এবার fraction remaining বের করতে চাই, কিভাবে বের করব দেখি. fraction remaining হলো এই জায়গাটা বুঝতে আমি দেখি স্টুডেন্টদের অনেক প্রবলেম হয়, সো আমারও বুঝাইতে আমি দেখতাম প্রবলেম হতো. দেন আই কেম আপ উইথ আ ফ্রেজ, যেটা বলার পর আমি দেখলাম স্টুডেন্টরা আরো অনেক ইজিলি রিলেট করতে পারতেছে. এই যে 10 যেটা বের করলাম, হোয়াট ওয়াজ দিস? 10. দিস ওয়াজ 10 হাফ লাইফস. 10 বার হাফ হলো.
এই জিনিসটাই আমি ম্যাথমেটিক্যালি কিভাবে এক্সপ্রেস করতে পারি খেয়াল করে দেখো তো গাইস। ফ্র্যাকশন রিমেইনিং হলো বেসিক্যালি ইনিশিয়াল নাম্বারটা হাফ হলো কতবার, 10 বার হাফ হলো। গাইস হাফ টু দ্য পাওয়ার 10 এর মিনিং কি বুঝতে পারছো এভরিওয়ান? Yes, sir. আচ্ছা তার মানে এটাকে আমি যদি sir. আচ্ছা আচ্ছা হ্যাঁ I know বাট ইউ নো হোয়াট, ইউ হ্যাড স্টাডিড দিস ইন ইউর IGCSE, একদম 100% এই জিনিসটা ও লেভেলেও আছে। এটা হইতে পারে না যে তুমি শিখো নাই, ইটস জাস্ট দ্যাট ইউ মাস্ট হ্যাভ ফরগটেন, এটা হয়তো বা ভুলে গেছো। আমি তোমাকে তাহলে আরেকটা এক্সাম্পল দিয়ে বলি, দেখি এইটা রিলেটেবল মনে হয় নাকি, সবাই নোটিস করে দেখবে এভরিওয়ান। আমি যদি বলি হাফ লাইফ, সবাই নোটিস করে দেখো, হাফ লাইফ অফ আয়োডিন 131 is 8 days. প্লিজ দেখো হাফ লাইফ অফ আয়োডিন 131 হলো 8 days। আমি 100 গ্রাম অফ আয়োডিন 131 দিয়ে স্টার্ট করলাম, স্টার্টিং ভ্যালু 100 গ্রাম অফ আয়োডিন 131 দিয়ে আমি স্টার্ট অফ করলাম। সো লেটস সে আফটার 24 days, 24 দিন পরে আমার কত গ্রাম বাকি থাকবে? ওয়েট, 24 দিন পরে আমার কত গ্রাম বাকি থাকবে? তো আমার ফার্স্ট কাজ কি? ফার্স্ট স্টেপ হলো আমার নাম্বার অফ হাফ লাইভস ইল্যাপসড বের করে ফেলা। নাম্বার অফ টি হাফ, এটা কিন্তু আমি এই যে ইউনিটারি মেথড দিয়ে মাত্র দেখাই দিলাম তোমাদেরকে, যে ইউনিটারি মেথড ইউজ করে কিভাবে নাম্বার অফ হাফ লাইভস ইল্যাপসডটা বের করতে হয়, কিভাবে একদম সিম্পলি পুট 24 divided by 8. Guys tell me তাহলে কতগুলো হাফ লাইভস ইল্যাপসড হবে আমার? 3 এক্স্যাক্টলি, 3টা হাফ লাইভস ইল্যাপসড হলো। তাহলে আমি যদি এখন ফ্র্যাকশনে আসি, দেখো তো ইফ আই কাম টু ফ্র্যাকশন রিমেইনিং, ফ্র্যাকশনে যদি আসি রিমেইনিং 25 গ্রাম। আসতেছে আসতেছে, না হয় নাই, তুমি 100 এখানে ধরারই দরকার নেই, ডোন্ট ইভেন টাচ হিয়ার, ডোন্ট ইভেন টাচ হিয়ার, এখানে যাই না এখন, আগে ফ্র্যাকশনে থাকি। ফ্র্যাকশন রিমেইনিং মানে হলো যে আমার হাফ হলো কতবার, খেয়াল করে দেখি তো আমার হাফ হলো কতবার, এই জিনিসটাকে ম্যাথমেটিক্যালি এক্সপ্রেস কিভাবে করে, হাফ হলো কতবার এই জিনিসটাকে খেয়াল করে দেখি এভরিওয়ান। আমার হাফ হলো কয়বার দেখো তো? 3 বার। এবার বলো তো আমাকে হাফ টু দ্য পাওয়ার 3 মানে কি? 1/8. এক্স্যাক্টলি 1/8, 1/8, তার মানে আমার 8 ভাগের 1 ভাগ এখন বাকি আছে। দিস ইজ দ্য ওয়ে। এখন ওয়েট আ সেকেন্ড, 8 ভাগাভাগি তো আমি করলাম, কিন্তু কতর থেকে, মানে কতর থেকে 1 ভাগ বাকি আছে? 8 parts of 1 out of what? Out of this 100. তো if you want fraction remaining তো আমি বের করলাম, if I want to find out the mass remaining or let's say percentage remaining, আমি তিনটা দেখাই দিচ্ছি গাইস, প্লিজ এটা কপি করে নিও, প্লিজ এটা কপি করে নিও, এটা তোমাকে অনেক হেল্প করবে। ওই কার্বন ডেটিং আমার লাগবে না, এইটা আমার লাগবে। তাহলে ফ্র্যাকশন রিমেইনিং এর জায়গায় আমি যদি পার্সেন্টেজ রিমেইনিং বলি, যে পার্সেন্টেজ রিমেইনিং খুবই খুবই ইজি। স্যার 100 গ্রাম তো আছে, তাহলে 12.5 পরে 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 আসতেছে। মিলাই ফেলো না, 100 গ্রাম আমার ধরার দরকার নাই। অল ইউ ডু ইজ পার্সেন্টেজ মানে কি, ফ্র্যাকশনের সাথে কি মাল্টিপ্লাই করলে পার্সেন্টেজ পাই আমাকে বলো তো গাইস? 100. 100 এক্স্যাক্টলি। তাহলে এই যে আমার 1/8 ছিল টাইমস 100 করলেই এবার আমি অ্যান্সারটা পেয়ে গেলাম কিসে? পার্সেন্টেজে। ইউ টেল মি 100 ডিভাইড বাই 8 কত হয়? আই থিংক 12.5। তাহলে দিস ইজ 12.5% রিমেইনিং। গাইস দেখতে থাকো, এখন ফ্র্যাকশন রিমেইনিং বের করতে পারি, পার্সেন্টেজ রিমেইনিং বের করতে পারি, আমার যদি ম্যাথ দেওয়া থাকে আই ক্যান ইভেন ফাইন্ড আউট দ্য ম্যাথ রিমেইনিং। খেয়াল করে দেখো তাহলে
আমি যদি এখন ম্যাস রিমেইনিং বের করতে চাই, এই যে 1/8 as in half to the power 3 ছিল ইনটু লাকি ফর মি এই 100 আর 100 ম্যাচ করে গেছে। সবসময় যে ম্যাচ আমার 100 গ্রাম থাকবে এরকম কোনো কথা নাই। ম্যাচ কুড হ্যাভ বিন ইজিলি 200 গ্রাম। ইউ নো হোয়াট, ফর দ্য সেক অফ আর্গুমেন্ট লেটস মেক ইট 250 গ্রাম। তাহলে এই পার্সেন্টেজের সাথে মিলাই ফেলবা। I am absolutely certain আজকে না হলে কালকে এই পার্সেন্টেজের সাথে মিক্স আপ করে ফেলবা। Let's stick to 250 গ্রাম, 250 গ্রাম, 250 গ্রাম of iodine 131। তাহলে আমি কিভাবে বের করব? হাফ ইন্টু 250, this is গ্রাম। তাহলে guess what, এই যে 24 দিন পরে after 24 days everything is based on this concept। 24 দিন পরে এই জিনিসগুলো হচ্ছে। 24 দিন পরে আমার কতটুক mass of iodine বাকি থাকবে? 250 কত আসে? 31.25 31.25 গ্রাম। গাইস দেখো তো সবার একদম অ্যাবসলিউটলি ক্লিয়ার নাকি এই কনসেপ্টটা? প্লিজ একটা ছবি তুলে রাখো বা কপি করে রাখো। একটু জুম আউট করেন না, বুঝি নাই। একটু জুম আউট করেন স্যার। করতেছি তো, কান্দ কেন? জুম আউটই তো করতেছিলাম। এবার ঠিক আছে ইয়েস স্যার। গাইস, পুরোটা কপি করে নাও আর একটা ছবি তুলে নাও। যদি মনে করো কপি করতে পুরোটা টাইম ওয়েস্ট হবে, I am absolutely fine with you taking a picture and let me know when you're done। শেষ হলে বলো। Let me know when you're done, guys. আচ্ছা, এই তিনটা কিন্তু তিনটা ডিফারেন্ট কনসেপ্ট। ফ্র্যাকশন রিমেইনিং, পার্সেন্টেজ রিমেইনিং, ম্যাস রিমেইনিং, তিনটা কিন্তু পুরোপুরি তিনটা ডিফারেন্ট কনসেপ্ট। মিক্স আপ করে ফেলো না কখনোই। মানে ভেরি আনলাইকলি যে তোমাকে তিনটাই বের করতে বলবে, বাট যদি বলে নাও ইউ নো কিভাবে বের করতে হয়। ইটস আ রিয়েলি কমন কনসেপ্ট, সামথিং ইউ হ্যাড অলরেডি সিন ইন ইউর আইজিসিএসই। ভুলে যেতে থাকতে পারো, ইটস ফাইন। শেষ করে আমাকে জানাও। শেষ হলে বলো গাইজ। So fraction remaining টা is always half power something. হ্যাঁ, কেন? এটা লজিকটা কি? কতবার হাফ হইল? আর যদি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে বলো, হাফ হলো কতবার? গাইজ, এই হাফ টু দ্য পাওয়ারের পার্ট কি এখনো বুঝতে প্রবলেম হচ্ছে? হয়তো এগুলো সব বুঝতে পারছো, বাট হাফ টু দ্য পাওয়ার 3 কেন হইলো এই পার্টটা বুঝতে কাদের কাদের প্রবলেম হচ্ছে? গাইজ, ক্যান ইউ টেল মি? আই হ্যাভ অ্যানাদার ট্রিক আপ মাই স্লিভ। এটা দিয়ে আমি এখন তাহলে ক্লিয়ার করে ফেলতে পারবো, আই হোপ। ডু আই শো দ্যাট পার্ট ওয়ান মোর টাইম, যে হাফ টু দ্য পাওয়ার কেন করতেছি বারবার? Yes, sir. কপি করা হইলে আমাকে বলো, তারপর আমি দেখাচ্ছি ওই জায়গাটা হাফ টু দ্য পাওয়ার 3 কেন করতেছি। তাড়াতাড়ি করো প্লিজ। শেষ হয় নাই এখনো? শেষ স্যার। নেক্সটে যাই। এটা শেষ হয়ে গেলে আমি এই জায়গায় দেখা দিচ্ছি ফ্র্যাকশন রিমেইনিং এর এই জায়গাটা। ওকে, নোটিস করো। 24 দিন বলছে, খেয়াল রাখো। এই এন দিয়ে স্টার্ট করলাম, মানে ইনিশিয়াল ভ্যালুটা, সেটা এন হতে পারে, নাম্বার অফ অ্যাটমস হতে পারে, ইনিশিয়াল মাস হতে পারে। এন নট দিয়ে স্টার্ট করলাম, ইনিশিয়াল নাম্বার অফ অ্যাটমস। ফার্স্ট হাফ হলো, প্রথমবার হাফ হলো। গাইজ দেখতে থাকো কতদিন পরে। আমি যদি নিচে ডেইজটা লিখি, কতদিন পরে এটা? গাইজ হাফ লাইফ হলো 8 ডেজ। তো কতদিন পরে হাফ হবে? 8 ডেজ। ওকে, 8। এই ভ্যালুটাই আবার হাফ হবে, এটা কতদিন পরে? 8 days। আরো 8 ডেজ। তো
তাহলে টোটাল কতদিন ইলাপস করলো? 16। এই যে ভ্যালুটা আছে, do you see where we are going with this guys? এই যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আবার হাফড হবে আরো 8 দিন পরে, আরো 8 দিন অ্যাড করো তো। 16 1/8 দিয়ে দিবেন 1/2 হবে। মাই ব্যাড ভুল হয়ে গেছে ভাই, মাফ করে দাও। 1/2 এই তো 16 এর পরে আরো 8 ডেজ পরে 16 প্লাস 8 কত হয়? 24। Guys, do something. Half into half into half. You tell me. Half into half into half মানে কি? half to the power 3. Exactly. Half into half into half মানে হলো half to the power 3. দেখো তো এবার মাথায় ঢুকলো নাকি পুরো জিনিসটা? গাইস এবার কি অ্যাবসলিউটলি ক্লিয়ার সবার এই কনসেপ্টটা? Yes, sir. ওকে, এটা যদি শেষ হয়ে যায় তাহলে আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাব। খেয়াল লাগবে না। ল্যাগ করতেছে অনেক, ইন্টারনেটের কারণে নাকি বুঝতেছি না। নেভার মাইন্ড, চলে যাই আমরা আমাদের কাজে, মনে আসি। রাইট, সো কামিং ব্যাক টু দিস, কার্বন 14 নিয়ে যখন কথা বলতেছি, কার্বন 14 এর হাফ লাইফ হলো অ্যারাউন্ড 6000 ইয়ার্স। তাহলে 60,000 ইয়ার্স পরে ফ্র্যাকশন রিমেইনিং would be half to the power 10, that is half to the power 10 মানে 1/2 to the power 10, which is 1/1024। এখন এই ভ্যালুটাকে যদি আমি পার্সেন্টেজে কনভার্ট করি, ইট ইজ অ্যারাউন্ড 0.1%। দেখো তো তাহলে the amount of amount of fraction বলে কিছু হয় না, either the fraction remaining or amount of carbon 14 remaining, amount of fraction হয় না, amount or বলতে পারি আমি, ঠিক আছে? the amount or fraction remaining, the amount or fraction remaining, আচ্ছা কার amount আর কার fraction remaining? carbon 14 এর, carbon 14 এর amount or carbon 14 এর overall fraction remaining is so small, এতই অল্প, that the activity will be very difficult to measure. Well guys, আমি এখানে কমপ্লিট করে লিখি নাই, এটাই তোমাদেরকে দিয়ে কমপ্লিট করানোর জন্য। তুমি যদি লিখো very difficult to measure, এখন নতুন স্পেসিফিকেশনে তোমাকে কিন্তু very difficult to measure লেখার জন্য মার্ক দিবে না। গাইস ক্যান ইউ আইডেন্টিফাই যে কেন very difficult to measure লেখার জন্য মার্ক দিবে না, আর কি লিখতে হবে? তোমার এটাকে এক্সপ্লেইন করতে হবে যে why is it going to be so difficult to measure. Any ideas? It's almost same as the background radiation. শুনে আরেকবার বলবা, কি বললা? Background radiation এর মতো সেম হবে, এই জন্য আর কি like detector difficult. Very good, absolutely right. The idea is very straightforward and simply put, যে এতই কম হয়ে যাবে যে এটা অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন থেকে ডিস্টিংগুইশ করা অলমোস্ট ইম্পসিবল। লেটস সে তোমার ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন যদি লেটস সে 30 বেকুরেল হয় আর তোমার এই ভ্যালু আসলো লেটস সে 25 বেকুরেল, তুমি কি জীবনেও 30 এর কম কোনো ভ্যালু পাবা তুমি? নো ওয়ে। তুমি ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন থেকে ওকে ডিস্টিংগুইশই করতে পারবে না। আর একটা জিনিস মাথায় রাখো, ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন কিন্তু শিল্ড করা যায় না, ইউ ক্যানট শিল্ড ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন। গাইস এবারটা কি ক্লিয়ার সবার? স্যার তাহলে এটা কি লিখবা তুমি এক্সামের সময়, যে কেন এটা অলমোস্ট ইম্পসিবল, যে এতই স্মল হয়ে যায় একটা পয়েন্ট, আর সেকেন্ড পয়েন্টটা হলো ইট উইল বি ভেরি ডিফিকাল্ট টু ডিস্টিংগুইশ the count rate from background count rate. আব্দুল্লাহ বলো কি কোশ্চেন? দি ব্যাকগ্রাউন্ডটা 30 হয় আর মনে করেন রেডিওঅ্যাক্টিভ স্যাম্পলটা 25 বেকুরেল হয়, তাহলে তো টোটাল হয় 55 বেকুরেল ডিটেক্ট করব না। এভাবে তো অ্যাড হয় না, বুঝো নাই? রেডিয়েশন অ্যাড আমরা না ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন সাবট্রাক্ট করি ফ্রম দ্য মেজার্ড ভ্যালু টু গেট দ্য হ্যাঁ কিন্তু এটাই বলতেছি কখন সাবট্রাক্ট করি অন টপ অফ দ্যাট যেটা। বাট আমি বুঝছি তোমার কনসার্নটা আমি বুঝতে পারছি, বাট তুমি খেয়াল করে দেখো এত কম রেডিয়েশন তুমি মেজার করার সময় কি দিয়ে মেজার করবা? তোমার তো এটার থেকে একটা
তুমি এটা ছাড়া যখন মেজার করতেছো, খেয়াল করে দেখো, সোর্স ছাড়া যখন মেজার করতেছো ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন, আর সোর্স সহ যখন মেজার করতেছো ইউ সি যে ইট ইজ নট ভেরি ডিফারেন্ট দ্যান দ্য ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন। তখন তুমি কি মেজার করবে? আমি তোমাকে এক্সপ্লেন করি। প্রবলেমটা হলো, এবার বুঝছো, লেটস সে প্রথমবার করলা 31 আসলো, ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন কিন্তু ফিক্স না, মাথায় রেখো। পরের বার দেখলা 30, তোমার তখন মাথা খারাপ হয়ে যাবে। সোর্স ছাড়া যখন নিচ্ছ তখন 31, আর সোর্স সহ যখন নিচ্ছ তখন লেটস সে 30। ভেরি লাইকলি তুমি কার থেকে এটাকে সাবট্রাক্ট করবা। এবার বুঝতে পারছো? ওকে, এখন এই নেক্সট টপিকের নামটা একটু দেখো গাইস, টেক আ লুক এট দ্য নেম অফ দ্য টপিক। Suitability of appliances that rely on radioactive sources. Suitability of appliances that rely on radioactive sources. We start with smoke detectors. আচ্ছা, স্মোক ডিটেক্টরস আমরা এখানে অনেক কথা বলতেই পারি, কিন্তু why waste time? আমি তোমাকে জাস্ট স্মোক ডিটেক্টর পুরোটা কিভাবে কাজ করে সেটা খুব তাড়াতাড়ি দেখাই দিই, তাহলে আমার মনে হয় পুরো জিনিসটা তোমার জন্য রিলেটেবল হবে আরো। Let me just show you guys real quick how a smoke detector works. অনেক পুরান ভিডিওটা খুব বেশি সুন্দর না, বাট খুবই খুবই ইফেক্টিভ। একটু টাইম দাও। Got it. Hi. পাইছি, একদম পুরোটা সহই আমরা এই ভিডিওটা দেখবো। আগে আমি বলে দিচ্ছি, দিস ইজ নট আ ভেরি গুড কোয়ালিটি ভিডিও, বাট আমাদের স্পেসিফিকেশনের সাথে একদম পারফেক্টলি কনসিস্টেন্ট, দ্যাটস ওয়াই আই চুজ দিস এভরি টাইম। গাইস টেক আ লুক এট দিস। এটা কাজ করে আমি সিস্টেমের সাউন্ডটাও দিয়ে দেই, তাহলে আমার মনে হয় তোমার জন্য ইজিয়ার হবে রিলেট করা। ওকে গাইস, নোটিস করো। আওয়াজ অনেক বেশি, বুঝি না, আওয়াজ বেশি লাগে? জি স্যার, একটু বেশি লাগে। এবার দেখো, Smoke detector is a marvel of engineering. Let me show you how it works. গাইস এবার ঠিক আছে আওয়াজ? Yes, sir. ওকে, নোটিস করো। This black cylinder has louvers which guide air into the detector. Now it hides the essential part of the device. Tucked in here lies about 1 microcurie of radioactive americium-241. That's about 0.29 micrograms. That tiny bit of radioactive material generates a small current that makes the detector work. Let me explain how. Air flows between these two electrodes. Now, of course, air doesn't conduct electricity, but when alpha particles from the radioactive americium slam into the oxygen and nitrogen molecules that make up air, they knock electrons about, leaving charged gas molecules. The 9-volt battery causes these ions to move, thus creating a current. Now, here it's tiny, something like 100 picoamps, about 100 billionth the current flowing in your home. When smoke enters the chamber, the ions attach to it and slow down and often lose their charge. Both events cause the current to stop, which triggers the alarm. Now, to make such a compact thing work with only a 9-volt battery required the solid-state revolution of the 1960s. Let me show you. If I remove the two electrodes, you can see a small integrated circuit. It incorporates a marvelous device called a MOSFET, which can detect those very small changes in current. In the detector, it serves as an on-off switch triggered by the tiny current between the electron এটা তোমার লাগবে semiconductor. না, ঠিক আছে? এই ডায়োড আর এন টাইপ আর পি টাইপ, ইউ ডোন্ট হ্যাভ দ্যাট ইন ইওর সিলেবাস। তোমরা কি পুরো ওয়ার্কিং প্রিন্সিপালটা বুঝছো, যে দুইটা ইলেকট্রোড থাকে, অ্যামেরিসিয়াম কন্টিনিউয়াসলি যে এয়ারটা আছে এয়ারটাকে আয়োনাইজ করতে থাকে, আয়োনাইজ করার কারণে ইলেকট্রোড গুলা কন্টিনিউয়াসলি চার্জড আয়নস গুলাকে পিক আপ করতে থাকে, আনলেস
একটা স্মোক চলে আসলো। যখনই স্মোক আসে, স্মোক পার্টিকেলস গুলা পার্টিকেল বা স্মোক ডিটেক্টরের ভিতরে এন্টার করা মাত্রই ওই যে আয়োনাইজ পার্টিকেল গুলাকে ম্যাক্সিমাম গুলা স্মোক পার্টিকেলস অ্যাবজর্ব করে নেয়, or at times এই আলফা পার্টিকেল গুলাকেও অ্যাবজর্ব করে নেয় এই স্মোক পার্টিকেলস। আলফা পার্টিকেল গুলাকে যদি স্মোক পার্টিকেলস অ্যাবজর্ব করে নেয়, আলফা পার্টিকেলস will not have enough energy, or in other words there won't be enough alpha particles moving about to cause ionization to the air particles. যখনই আমার আয়োনাইজেশন স্টপ হয়ে গেল, তখন দেখো এই যে ছোট্ট যে কারেন্টটা কিন্তু আর ফ্লো করবে না। এই যে ট্রিগারটা মানে আইসি as an integrated সার্কিটটা এইভাবে কনস্ট্রাক্টেড যে যখনই কারেন্টের ভ্যালুটা ড্রপস বিলো আ সার্টেন লেভেল, দ্য অ্যালার্ম ইজ ট্রিগার্ড। গাইস, ওয়ার্কিং প্রিন্সিপাল কি সবাই বুঝতে পারছো এভরিওয়ান? Yes. বলো আনাফ আব্দুল্লাহ, কি কোয়েশ্চেন? স্যার একটু আবার বলবেন? বুঝি নাই। একবার স্যার বলুন। জিনিসটা না ক্লিয়ার হইলাম না। ক্লিয়ার হলো না? এটা তো পুরোপুরি ও লেভেলে ছিল। ও লেভেলে পড়ো না এটা? No, স্যার। হ্যাঁ স্যার মনে নেই তো পড়ছি স্যার। আচ্ছা, অসুবিধা নাই, পড়লে হয়তো বা ভুলে গেছো, কিন্তু এই একটা টপিক আই ডোন্ট নো ওয়াই ম্যাক্সিমাম স্টুডেন্টদের মনে থাকে। আমি দেখছি এই টপিকটা দেখি অনেকের মনে থাকে, বাট ইটস ফাইন যদি ভুলে যেয়ে থাকো, কোনো সমস্যা না। আমি দেখা দিচ্ছি আরেকবার, ডোন্ট ওয়ারি। আরেকটা থেকে দেখো, আমার মনে হয় এটা আরো বেশি রিলেটেবল। এই ভিডিওটা আরো পুরান কিন্তু ওয়ার্কস জাস্ট ফাইন। আমার স্ক্রিন কি শেয়ার করা? না। No, স্যার। আরেকবার দেখো, 3-4টা কনসেপ্ট একসাথে অ্যাট প্লে। আমার আয়োনাইজেশনও কাজ করতেছে, মানে আয়োনাইজেশন এই জায়গায় একটা অনেক অনেক ইম্পর্টেন্ট রোল প্লে করে। দিস ইজ দ্য স্মোক ডিটেক্টর। তোমরা যদি দেশে বা দেশের বাইরে কখনো হোটেলে যেয়ে থাকো, অনেক সময় দেখবা নন স্মোকিং রুম যদি তোমরা নাও, তখন ওখানে এইরকম একটা স্মোক ডিটেক্টর লাগানো থাকে। The smoke detector does an amazing thing. কি আওয়াজ কি এখনো বেশি লাগে? স্যার অনেক কম। স্যার এখন একটু কম। Makes electricity flow এবার through the air. It turns air into a conductor. Why? Because it's ওয়ার্ডিং গুলো শুনো গাইস, ইট টার্নস এয়ার ইনটু এ কন্ডাক্টর। ওয়ার্ডিং গুলো খুব ইম্পর্টেন্ট, নোটিস করো, তারপর দেখো। only when there's electricity in the air that the smoke detector can detect the smoke in the air. Okay, but how does it work? The smoke detector, casing, battery, circuit board, alarm, and a very important component, the detection chamber. This is where any smoke present in the air is, well, detected. When smoke drifts into this chamber, the circuit board sounds the alarm. To really understand what goes on inside this detection chamber, we gotta break it. এটা অনেক সুন্দরভাবে এক্সপ্লেন করা, প্লিজ দেখতে থাকো। কোনো জায়গায় যদি প্রবলেম মনে হয়, সাথে সাথে আমাকে থামায় জিজ্ঞেস করো। এটা এত সেলফ এক্সপ্লেনেটরি, আমার বারবার থামাইতে ইচ্ছে করে না। দেখো, Inside the detection chamber, there are 2 metal plates, a small metal capsule, and most important, electricity. That's airborne. এয়ারবর্ন ইলেকট্রিসিটি। এই এয়ারবর্ন ইলেকট্রিসিটি কোথা থেকে আসে সেটাও দেখবো। Normally, electricity can't flow through air because air isn't a good electrical conductor. Except the air inside the ionization chamber is special. It's been made conductive. Here's how. The chamber's top plate connects to the battery's positive terminal, and the bottom plate connects to the battery's negative terminal. তার মানে কি, এই প্লেট আর এই প্লেট দুইটাকে আমি কি হিসাবে কনসিডার করতে পারি? একটা, দুইটা কি ই দিয়ে ওয়াটটা ইলেকট্রোডস, এক্স্যাক্টলি। এই জায়গায় আমার অ্যামেরিশিয়ামের সোর্সটা রাখা হয়। তারপর দেখি, Embedded in that bottom plate, a metal capsule. Inside, a tiny speck of radioactive material, americium-241. It's less than 1/10,000th of an ounce. Such a small amount that it's not harmful to humans. And it really needs to be there, because it emits radiation made up of small particles called alpha particles. এই যে তারাবাতির মতো যে এগুলো ঝিরঝিরগুলো বের হচ্ছে, গেস হোয়াট দিস পার্টিকলস আর? এই হলুদ হলুদ জিনিসগুলো কি গাইস?
alpha particle. Alpha particle, exactly. Continuously shoot করতে থাকে, and please দেখো তো কোন ডাইরেকশনে শুট করে, in all directions. এই ছোট ছোট জিনিসগুলো তোমার মাথায় রাখতে হবে। একটা রেডিওঅ্যাক্টিভ সোর্স কখনো এরকম একটা স্ট্রেট লাইনে রেডিয়েশন শুট আউট করে না, ইট শুটস আউট রেডিয়েশন ইন অল ডাইরেকশন। তারপর যাই। The americium ejects these alpha particles through a small hole in the capsule. They then collide with the molecules of air between the two metal plates. Now, these alpha particles are tough. When they hit the air molecules, they break them into two parts. A negative particle called an electron and a positive particle called an ion. In the world of electrons and ions, opposites attract. The negative electron heads straight for the positive charge of the top plate. মানে বেসিক্যালি নেগেটিভটা অ্যানোডের দিকে যাবে আর পজিটিভটা ক্যাথোডের দিকে যাবে, এই তো। Meanwhile, the positive ion heads straight for the negative charge of the bottom plate. All these electrically charged particles, these ions and electrons, flow through the air between the plates. Together, they create a bridge. A very important bridge that allows the battery's electric current to flow over from one plate to the next through the air. If electricity can flow through the air, it's because the air's now a conductor, thanks to all those electrons and ions. So, inside the smoke detector, most এই যে দেখো কি আসতেছে, তোমাদের ক্যাসপার দ্য ফ্রেন্ডলি গোস্ট। of the time, there's an electric current flowing through the air. But when smoke drifts in, everything changes. The smoke blocks the flow of alpha particles, electrons, and ions. The result? Fewer electrons, fewer ions. Now the air is less conductive, so less electricity can flow. When that happens, the circuit board registers the drop in the airborne electric current. Less electricity means smoke, and it sounds the alarm. এবার তো বুঝছো? মানে স্যার ইলেকট্রিসিটি কারেন্ট কমে গেলে ডিটেকশন চেম্বারটা বেজে উঠে আর কি। Yes. হ্যাঁ এক্স্যাক্টলি। স্যার হ্যাঁ কোন কারেন্ট খেয়াল রাখো, এটা হলো আমার এয়ারবর্ন কারেন্ট, যেটা ইলেকট্রোডের মাঝখানে যে কারেন্টটা, ঠিক আছে, সেটা কমে গেলে তখন আমার অ্যালার্মটা ট্রিগার করে। স্যার এখানে সোর্স অফ ইলেকট্রিসিটি এসি বা ডিসি হতে কোনো সমস্যা হবে? কথা না কেটে কেটে আসছে স্যার, একবার বলবো একটু। স্যার এখানে আমাদের যে সোর্স অফ ইলেকট্রিসিটি এটা তো উই আর ইউজিং আ ব্যাটারি। এখন না যদি না না, সোর্স অফ ইলেকট্রিসিটি বলতে পারো না, আমি বলতেছি, আমি বুঝছি। ইউ ক্যান সে যে সোর্স অফ ভোল্টেজ বলতে পারো, ডোন্ট সে সোর্স অফ ইলেকট্রিসিটি। সোর্স অফ ইলেকট্রিসিটি মানে ফ্লো অফ কারেন্ট কিন্তু আমার ব্যাটারি করাচ্ছে না। ব্যাটারিটা কিন্তু দুইটা প্লেটের মাঝখানে একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করলো, আর যখনই আমার আয়নস যে প্লেটস গুলো হিট করে তখন সার্কিটের ভিতর ফ্লো করে, এন্ড দ্যাটস ফাইন। কিন্তু এই যে ফ্লো যে করতেছে চার্জেস গুলো, আমি যদি এসি ইউজ করি, এসি ইউজ করো, তাহলে কি জিনিসটা সেমই ওয়ার্ক করবে না কোন চেঞ্জ আসবে, এটা জিজ্ঞেস করছি। চেঞ্জ আসবে তো, অফকোর্স চেঞ্জ আসবে। একবার অ্যাট্রাক্ট করবে, নেক্সট ইনস্ট্যান্টে আবার রিপেল করবে। সার্কিটে তো কন্টিনিউয়াসলি কারেন্ট ফ্লো করবে না তাহলে আর। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছো? জি স্যার। ওকে, এখন যে যে স্যার জিনিসটা আমরা বাকি পার্টটা নামাজের পর কন্টিনিউ করি। আজান দেয় নাই তো এখনো? স্যার আজান শেষ। আজান দিছে? হ্যাঁ স্যার শেষ স্যার। ওয়ার্ড আমার এখানে আজান শোনাই যায় না। আসে গেছে, যাও নামাজ পড়ে আসো, তাতে নামাজ পড়ে আসো, আমি করতেছি 5 মিনিট। ওকে Yes. ওকে। Smoke detectors এর working principle is not very important for A2 physics. No. Smoke detectors এর working principle থেকে more important হলো smoke detectors এর সাথে radioactivity পার্ট গুলো। হ্যাঁ একটা ছোট্ট পার্ট working principle এর জাস্ট একটা পার্টই আমার সিলেবাসের সাথে associated, that would be ionization এর পার্টটা। other than that বাকি জিনিসগুলো একটু দেখি আমরা সবাই। এই যে দেখো আলফা ইউজ করা হয় এমিটিং সোর্স হিসেবে, and we just saw আলফা কোনটা ইউজ করতেছি আমরা, americium 241, which is an alpha emitting source. These sources must have a very long half-life so that they can be used over a long period of time. Alpha has a high ionizing power and therefore a low penetration power. এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট, যে আলফার একটা অনেক হাই আয়নাইজেশন পাওয়ার, এই জন্য ওর পেনিট্রেশন পাওয়ার অনেক লো।
This makes these detectors safe to use as alpha will not be able to penetrate the casing. We just saw পুরোটা দুইটা layer of casing এর ভিতর থাকে, ফার্স্টে তোমার স্টিলের কেসিং, তারপরে তোমার প্লাস্টিক কেসিং। Smoke detectors are generally placed near the ceiling since alpha has a short range in air and will therefore not be able to reach the user even if there is a leak in the casing. Guys, সবাই কি এটা বুঝতে পারছো পয়েন্টস গুলা, যে এটা নিয়ে কোনো রিস্কস ইনভলভ নাই কেন? এভরিওয়ান, মারিয়া তোমার ফোনটা মাইক্রোফোনটা অফ রাখো একটু প্লিজ। তারপর যাই। Smoke detectors are generally placed at the bollami. Next up we have is pacemakers, exactly same as above, only it's attached inside the heart. Guys, do you know what a pacemaker is? There are a few pacemakers, খুব carefully একটু আমার কথা শোনো, যেগুলা লিথিয়াম আয়ন ব্যাটারি ইউজ করে না, they use a radioactive source. ওরা একটা রেডিওঅ্যাক্টিভ সোর্স ইউজ করে পাওয়ার জেনারেট করার জন্য, সেটার ক্যালকুলেশনস এন্ড এভরিথিং আজকে আমরা স্টার্ট করব। ডোন্ট ওয়ারি, আজকে আমরা দেখব যে কিভাবে এই রেডিয়েশন থেকে পাওয়ার জেনারেট করতে পারে। উইল কাম টু দ্যাট। কিন্তু তুমি চিন্তা করতে পারো যে ব্যাটারির জায়গায় আমি একটা রেডিয়েশন সোর্স লাগাই দিচ্ছি, সেটা আবার বুকের ভিতরে, তো কত রিস্কি এটা? নট অ্যাট অল। আর তুমি যদি চিন্তা করে দেখো যে রেডিয়েশন সোর্সের জায়গায় যদি আমি একটা ব্যাটারি ইউজ করি, দ্য থিং ইজ এই ব্যাটারি গুলার লাস্ট করে অ্যারাউন্ড 5 years. So let's say someone who has a pacemaker inside their heart, কোনো প্রবলেম নাই, কিচ্ছু নাই, 5 বছর পর পর ওপেন হার্ট সার্জারি করে জাস্ট ব্যাটারি রিপ্লেস করতে হবে। Do you think this is a good idea? Of course not. Whereas তুমি যদি একটা radioactive source ইউজ করো, যতদিন বাঁচবে লোকটা, he can use or she can use this pacemaker for almost their entire lives. Next up what we have is tracers in medicine. One of the most common tracers is iodine 131. আজকেই আমরা iodine 131 নিয়ে কাজ করলাম। Iodine 131 has a half-life of 8 days. This half-life is relatively short and will limit the time of exposure to radiation in the patient's body. However, this half-life is long enough to complete the procedure. তুমি যে procedure করতে চাচ্ছ সেটা কমপ্লিট করার জন্য 8 days is enough. Iodine 131 কিন্তু একটা beta emitter which enables them to be detected easily outside the body. Guys, এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট, outside the body. How does iodine 131 work as a tracer? তুমি এটা ইন্ট্রাভেনাসলি ইনজেক্ট করতে পারো। ইন্ট্রাভেনাসলি ইনজেক্ট করলে ও যে জমাট বাঁধবে তোমার থাইরয়েড গ্ল্যান্ডে। সো একটা ওভার অ্যাক্টিভ থাইরয়েড গ্ল্যান্ডকে ট্রেস করার জন্য আই ক্যান ইউজ দিস iodine 131. কিন্তু দেখো তো, দ্যাট ইজ ইনজেক্টেড ইনসাইড ইয়োর বডি। কিন্তু আমার যদি বিটা ক্যামেরা দিয়ে এটাকে ডিটেক্ট করতে হয় বা বিটা ডিটেক্টর দিয়ে কোন জায়গার থেকে আসতেছে সেটা ডিটেক্ট করতে হয়, গেস হোয়াট? It has to be detected outside the body. For the beta particles to be detected outside the body, they must penetrate your body. এখন এই penetration process-এ কেন আমি বিটা ইউজ করতেছি? Why am I using beta? বিটা ইউজ করতেছি বিকজ আলফা যদি ইউজ করতাম, ফার্স্ট অফ অল বডির ভিতরে আলফা হিউজ আয়োনাইজিং পাওয়ার, তোমার ভিতরে ইন্টারনাল অনেক ড্যামেজ করতো। আর বিটা ইউজ করলে আমার লাভ কি হবে? বিটা ইউজ করলে আমার লাভ হলো যে ওর আয়োনাইজিং পাওয়ার কিন্তু এত হাই না, 1 সেকেন্ড হলো তোমার বডিকে বের হয়ে আসার সময় যতটুক ড্যামেজ করবে, দ্যাট ইজ নট ভেরি লার্জ। নেক্সট দেখি ফার্দার ম্যাথমেটিক্যাল অ্যাসপেক্টস অফ রেডিওঅ্যাক্টিভিটি। When the radioactive atom decays, guys, আমি আগে একটা হেডস আপ দিয়ে রাখতেছি, এইখান থেকে হঠাৎ করে কিন্তু আমরা ইউনিট 4 এর আবার একটা কনসেপ্টে চলে যাব। প্লিজ নোটিস করে দেখো। When a radioactive atom decays, the mass of the parent nuclide is not equal to the sum of the mass of the daughter nuclide. For instance, in the decay of americium, americium nucleus decays to form neptunium and release an alpha particle. আমি যদি এই জিনিসটা একটু এখানে লিখে দিই, খেয়াল করে দেখি সবাই। Let's say I have
an americium nucleus. A americium nucleus decays to form neptunium or shoots out an alpha particle. যেটা alpha particle shoot out করে। ওকে, এখন নেপচুনিয়াম বলো আলফা পার্টিকেল বলো, এরা দুইজনই তো আমার এই অ্যামেরিশিয়াম থেকে আসছে। গাইস প্লিজ নোটিস ভেরি কেয়ারফুলি, অ্যামেরিশিয়াম সরি নেপচুনিয়াম বলো আর আলফা পার্টিকেল বলো, দে বোথ অ্যারাইজ ফ্রম দ্য অ্যামেরিশিয়াম। তাহলে আমি যদি mass of the neptunium আর mass of the alpha particle এভাবে দুটো অ্যাড করি, should I not get the mass of the americium particle? Well, no, we never get this. সব সময় আমি দেখতেছি এদের দুইজনের ম্যাসটা ওর ম্যাস থেকে একটু কম। Where does the rest of the mass go? What do you think, guys? তোমার কমন সেন্স কি বলে একটু শুনতে চাই আমি। গাইজ একটু বলো তো আমাকে, তোমার কি মনে হয় where does the rest of the mass go? এনার্জি ফর্মে। এক্স্যাক্টলি, ম্যাসটা এনার্জিতে চলে যায়। এনার্জিতে চলে যায়। তারপর দেখি অ্যানালজি আমরা দেখে ফেলছি, এই যে দেখো, the sum of the masses of neptunium and alpha is less than the mass of americium. rest massটা কোথায় যায়? is converted to energy. in fact আমার যদি সেই এনার্জিটা বের করতে বলি, আচ্ছা এনার্জি তো ঠিক আছে গাইস, এই পার্টে ইসে না যাই আমরা, let's not go to gamma radiation, let's just stick to this three. আমি যদি বলি এনার্জিটা কোন ফর্মে, গাইস ক্যান ইউ টেল মি হোয়াট ইজ দ্য ফর্ম অফ দিস এনার্জি? একটু চিন্তা করে আমাকে বলো কোন ফর্মে কনভার্ট হয়। শুনি না। কেমিক্যাল না, নট কেমিক্যাল, কাইনেটিক এক্স্যাক্টলি। আলফা পার্টিকেল শুট আউট যে করতেছে, আলফা পার্টিকেল তো মুভ করে, শুট আউট করার পরে এই মুভ করার এনার্জিও পাইলো কোথায়? দ্য সেম থিং গোস ফর নেপচুনিয়াম। নেপচুনিয়াম যে রিকয়েল করবে, রিকয়েল করার সময় তো ও মুভ করতেছে, তো এই মুভ করার এনার্জিও পেলো কোথায়? এবার কি বুঝতে পারতেছে এভরিওয়ান? তাইলে কাইনেটিক এনার্জি অফ দ্য ডটার নিউক্লিয়াই। গাইস সবাই ক্লিয়ার এই পার্টটা? এভরিওয়ান? ইয়েস স্যার। ওকে, নেক্সটে যাই। অ্যানালজিটা দেখো, অলরেডি আমরা লাস্ট ক্লাসে দেখছি। আই হ্যাভ অলরেডি শোন দিস ইন দ্য লাস্ট ক্লাস। অ্যানালজি পুরোটা একটু পড়ো তো গাইস, অ্যানালজির পার্টটা পুরোটা একটু পড়ো, তারপর আমি বলতেছি। Let me know when you're done, guys. অলরেডি দেখছি, এর থেকে আরো ডিটেলসে দেখছি, এই পুরো জিনিসটা আরো ডিটেলসে অলরেডি আমরা লাস্ট ক্লাসে দেখছি। Let me know when you're done. যে এটা তো লাস্ট ক্লাসের কোশ্চেনটাই, রাইট? হ্যাঁ সেটাই বলতেছি, এটা অলরেডি লাস্ট ক্লাসে দেখছি, সেটাই বলতেছি। স্যার নাম্বার 3 টা নাম্বার 2 এর এক্সপ্লেনেশন না, external factor Kernels are not heated, they will not pop at all. On the other hand, radioactive decay does not require external intervention. Of course, definitely. Number 3 হলো 2 এরই explanation, আরো ডিটেইলস লিখছি আর কি, এই জিনিসটি আরো ডিটেইলস লিখলাম। আচ্ছা, প্রবলেমস উইথ হার্নেসিং ফিউশন এনার্জি। আমাদের একটা টপিক বাকি, তারপরে আমরা ফিউশনে চলে যাব, as in fission and fusion, binding energy per nucleon. But before that, এই যে তাকায় দেখি তো একটু, problems with harnessing fusion energy. Despite the huge potentials of fusion, আমরা কিন্তু ফিউশনের অ্যাডভান্টেজ গুলো দেখছিলাম। Fusion power generation is still in the development phase. কিন্তু এই যে ফার্স্ট কমিশন করা হয়েছে একটা, আজকে আমি রিপোর্ট দেখলাম, বিবিসিতে আসছে। Did you guys see that report, guys? First fusion reactor in the world. কেউ দেখো নাই? না স্যার।
ভালো জিনিস তো দেখবা না। Despite the huge potentials of fusion, fusion power generation is still in the development phase because very high temperatures are required to overcome the electrostatic force of repulsion. Guys, শুরু হয়ে গেছে, খুব carefully notice করে দেখো। ফিউশনে এত অ্যাডভান্টেজ থাকা সত্ত্বেও ফিউশন এনার্জি এত মার্কেট পাচ্ছে না কেন? তোমাদের ল্যাঙ্গুয়েজে বলি, সবার আগের প্রবলেমটা হলো ফিউশন মানে কি? আমি যদি তোমাকে জিজ্ঞেস করি, forget everything and tell me what is it that you mean by the term fusion? Fusion বলতে আমরা কি বুঝি? ফিশন তো আমরা জানি, স্প্লিটিং অফ দ্য নিউক্লিয়াস। ফিউশনটা তাহলে কি বলবো আমি? How would I define the term fusion? বুঝি নাই কি? কম্বাইনও বলতে পারো, জয়েনও বলতে পারো। গাইজ, কথাটা শুনো তো, কম্বাইনিং অফ দ্য নিউক্লিয়াস ইজ হোয়াট উই কল ফিউশন। কম্বাইনিং অর জয়েনিং। আওয়াজটা বন্ধ করো না একটু। আচ্ছা গাইস, টেল মি সামথিং। আমি যদি জয়েনিং অফ দ্য নিউক্লিয়াস না বলে জয়েনিং অফ দ্য অ্যাটম বলি, would that be the right thing to say or wrong? একটু চিন্তা করে অ্যান্সার দিও। আমি জয়েনিং অফ দ্য নিউক্লিয়াস না বলে যদি আমি জয়েনিং অফ দ্য অ্যাটম বলি, এটা কি রাইট হবে নাকি রং? রং হবে। Absolutely wrong. Absolutely wrong. আমি দেখাও দিলাম so that please you guys don't make this mistake. আমি একদম অ্যাকচুয়াল এক্সাম স্ক্রিপ্টে স্টুডেন্টদের দেখি যখন নিয়ে আসে, স্যার আপনি যা বলছিলেন তাই তো লিখছি, মার্ক দিল না কেন? তখন আই সি যে আমি জীবনেও ক্লাসের ভিতরে বলি নাই জয়েনিং অফ দ্য অ্যাটম। স্টুডেন্টরা লিখে আসে ফিউশন মানে হলো জয়েনিং অফ দ্য অ্যাটম, নো ইটস জয়েনিং অফ দ্য নিউক্লিয়াস। আর তারপরে বলতেছি নিউক্লিয়াসের কাহিনী কি। ওকে গাইস, টেল মি, অ্যাটম কিন্তু নিউট্রাল হয়। We all know atoms are neutral. কিন্তু নিউক্লিয়াস কি নিউট্রাল এভরিওয়ান? No. No, nuclei are not neutral. So নিউক্লিয়াসের চার্জ আমরা সবাই জানি, নিউক্লিয়াই আর অলওয়েজ পজিটিভলি চার্জ। সো লেটস সে এইটা একটা নিউক্লিয়াস, এইটা আরেকটা নিউক্লিয়াস, এইটাও পজিটিভ, এইটাও পজিটিভ। জাস্ট ইমাজিন করো গাইস, ওরা একজন একজনের খালি কাছেই আসবে না, কাছে এসে জয়েন্ট হয়ে they'll turn into another nucleus, of course larger, definitely larger, and in this process shooting out energy. আর তারপর যদি জিজ্ঞেস করি এনার্জি শুট আউট কেন করতেছে ইন অল ডাইরেকশন, ইউ নো দ্য অ্যান্সার, টু কনজার্ভ মোমেন্টাম। এনিওয়ে, আগে কাহিনীতে আসি। এই যে জয়েন যে করবে, পজিটিভের কাছে আসার সময় জাস্ট ইমাজিন করো তো, there is a huge electrostatic force of repulsion যেটা ওদের দুইজনেরই ওভারকাম করতে হবে। পয়েন্ট নাম্বার 1, because very high temperatures are required to overcome the electrostatic force of repulsion. এখন তুমি আবার একটা জায়গায় আটকায় যেতে পারো, তুমি চিন্তা করতে পারো wait a second, I understand electrostatic force of repulsion কে ওভারকাম করব, হ্যাঁ দ্যাটস ফাইন, তাহলে আমার ভেরি হাই এনার্জি লাগবে। এনার্জি না বলে এখানে টেম্পারেচার কেন বললো? গাইস একটু লিংক করার চেষ্টা করো গ্যাস লজের সাথে। when we are in the microscopic scale as in subatomic particles এর ভিতরে কখনোই there cannot be thermal energy. They only have one form of energy. What form is that guys? বলো তো? Or in other words, ওদের কাইনেটিক এনার্জিটা সাবঅ্যাটমিক স্কেলে কাইনেটিক এনার্জিটা শুধু আর শুধুমাত্র ডিপেন্ড করে অন ওয়ান ফ্যাক্টর। হোয়াট ইজ দ্যাট ফ্যাক্টর গাইস? আমরা গ্যাস লসে দেখে আসছি temperature, exactly. Now do you understand যে very high temperature কেন বললো? Why did they not say very high kinetic energy? Because kinetic energy টাও in turn will depend on these temperatures. Guys, সবার কি ক্লিয়ার এই পার্টটা? Everyone, is it clear for everyone? Okay, তারপর দেখি নেক্সট হলো a very high density is required to maintain a sustainable collision rate. আচ্ছা, so
the nuclei must be continuously colliding with each other, আর এটার জন্য ডেনসিটিটা অনেক হাই হইতে হবে। এখন these high temperatures give rise to confinement problems. এই high temperature গুলো আমার confinement problem create করে। You must be wondering, wait a second, what do you mean by a confinement problem? তুমি রাখবা কিসের ভিতরে? Where exactly are you going to keep the a plasma, hot plasma? তুমি যে কন্টেইনারের ভিতরে রাখবা, তুমি বলবা কন্টেইনার গলে যাবে? না, কন্টেইনার গললো না, that's fine, but the moment the hot plasma comes into contact with the container, conductionের কারণে heat energy will get transferred from the container, from the plasma to the container. তাহলে যখনই প্লাজমার টেম্পারেচার কমে যাবে, টেম্পারেচার কমে গেলে ওদের কাইনেটিক এনার্জিও কমে যাবে, তাহলে ফিউশন রেটটাও ডিক্রিজ করবে, ইনফ্যাক্ট বন্ধ হয়ে যাবে। তার মানে এইটা খুবই ইম্পর্টেন্ট for you to ensure that the hot plasma does not touch the walls of the container. And guess what guys, moving plasma তো কিভাবে তুমি কনফাইন করবা তাহলে ওয়ালকে টাচ না করায়? আরেকটা পয়েন্ট অ্যাড করতেছি আমি, ক্যান ইউ গেস what can you exactly do to ensure that the hot plasma does not touch the walls of the container? কি করতে পারি? additional extra একটা shielding? না 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 না, নাই, টাচই করতে হবে না, এক্স্যাক্টলি ফোর্স দিবা। আর এই ফোর্সটা আমি বলতেছি আমি একটু শুনো, এই ফোর্সটা তুমি দিবা কি দিয়ে? ইউজিং আ ভেরি স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড। গাইজ বুঝতে পারছো? তার মানে এই ফিউশন এনার্জি হারনেস করার জন্য ইউ উড অলসো রিকোয়ার আ ভেরি 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 স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড। তাহলে আরেকটা পয়েন্ট এখানে অ্যাড করতে পারো, ভেরি স্ট্রং ম্যাগনেটিক ফিল্ডস আর অলসো রিকোয়ার্ড। গাইজ অ্যাবসলিউটলি ক্লিয়ার এই পার্টটা? স্যার ম্যাগনেটিক ফিল্ড লাগবে কেন? তুমি চিন্তা করো একটু ম্যাগনেটিক ফিল্ড কেন লাগবে? মুভিং চার্জ পার্টিকেল, একটা মুভিং চার্জ পার্টিকেলকে যদি তুমি গাইড করতে চাও, হোয়াট ডু ইউ নিড? একটা ম্যাগনেটিক ফিল্ড। তাই না? মুভিং পার্টিকেলকে তুমি আর কিভাবে কন্ট্রোল করবা, মানে কোন ডাইরেকশনে নিবা সেটা তুমি কি দিয়ে ডিটারমাইন করবা? ম্যাগনেটিক ফিল্ড দিয়েই তো। এবার বুঝতে পারছো? স্যার অ্যান্টার্কটিকা বেস বানায় না কেন? বুঝি নাই। অ্যান্টার্কটিকা বেস কেন বানায় না? অ্যান্টার্কটিকা বেস কেন বানায় না? কি বলছিস? হ্যাঁ, ফিউশন এনার্জি রিঅ্যাক্টরের জন্য। অ্যান্টার্কটিকা তো আমার ইস্যু না। তুমি কি ঠান্ডার কথা বলতেছো? ঠান্ডা দেখে? তাহলে তো আরো বড় প্রবলেম। কি বলতেছো? তাহলে বাইরের সাথে টেম্পারেচার ডিফারেন্স এত বেশি, এত গরম জিনিসটা গরমই তো হইতে পারবে না, আগেই ঠান্ডা হয়ে যাবে বাইরের সাথে টেম্পারেচার ডিফারেন্স এত বেশি হওয়ার কারণে। ইউ কুড হ্যাভ সেড যে এটা নিয়ে আর্থের কোরের ভিতর কেন বানায় না? দ্যাট কুড বি আ ভেরি গুড কোয়েশ্চেন। বুঝতে পারছো? যে রেট অফ হিট ফ্লো নিয়ে যদি আমি কথা বলি, ইফ আই টক অ্যাবাউট দ্য রেট অফ হিট ফ্লো, টেম্পারেচার ডিফারেন্স যত বেশি হবে হিট ফ্লো তত বেশি হবে। স্যার ওই যে কনফাইনিং প্রবলেমটার জন্য বললাম। যদি আমি কন্টেইনারকেও প্লাজমার সেম টেম্পারেচারে আনতে পারি তাহলে কি সমস্যা হবে? তাহলে তুমি বুঝতে পারতেছো তোমার এনার্জি যা না তুমি পাবা এই ফিউশন করে, তার থেকে তোমার নিজের ম্যানুয়ালি আরো গ্রেটার এনার্জি প্রোভাইড করতে হবে। তাহলে আর লাভ কি? বুঝতে পারছি স্যার। ডান? ভাই ওকে, তুমি একটু আস্তে কোশ্চেন করো ভাই, আমার পুরো বাড়ি ঘর সবাই উঠা যাবো গিয়া। এই নেক্সট আসো। তোমার হেডফোনে ডিফেক্ট। ভাই আমি সবাই প্লিজ কনসেন্ট্রেট। এটা যদি শেষ হয়ে যায়, আচ্ছা আজকে আমি আর এটা নিয়ে নতুন টপিক স্টার্ট করতেছি, একটা লাস্ট টপিক দেখে নেই। এটা লেকচারে আছে বাট আমি এখানে একটু দেখে দিচ্ছি। গাইস সবাই খুব কেয়ারফুলি নোটিস করে দেখো। টপিকের নাম হলো আমার পাওয়ার অ্যান্ড অ্যাক্টিভিটি। ওকে, আমি আজকে তোমাদেরকে একটা
খুব শর্টকাট মেথড দেখাবো যেটা দিয়ে তুমি পাওয়ার বের করে ফেলতে পারবা। পাওয়ারের ট্রিকটা হলো পাওয়ার দেখাইতেছি কেন। equals to energy times activity. স্যার লাস্ট পয়েন্টটা তো এক্সপ্লেন করা হলো না। বলছি তো, তিনবার বলছি, কন্টাক্ট উইথ কন্টেনার উইল কজ টেম্পারেচার ফর ইনফিউশন টু সিজ। অবশ্যই বলছি, যারা কন্টাক্ট না আসে এই জন্যই উই নিড আ ভেরি স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড। কয়েকবার বলছি, বুঝো নাই? তুমি কি এই পয়েন্টের কথা বলছো, কন্টাক্ট উইথ কন্টেইনার? হ্যাঁ স্যার, এটা তুমি কি মাইক্রো অফ করে দিছিলা, স্পিকার অফ করে দিছিলা যখন? না শুনতেছিলাম স্যার। অনেকবার বলছি এটা, যে তোমার এই পুরো প্রসেসটার ভিতরে ফিউশন চেম্বার বানানোর সময় ইউ হ্যাভ টু এনশিওর যে তোমার হট প্লাজমাটা কোনোভাবেই কন্টেইনার টাচ না করে। মানে ডেজাভু মনে হচ্ছে আবার, যে একই জিনিস বারবার বলতেছি। কেন টাচ করতে পারবে না? দ্য মোমেন্ট দ্য হট প্লাজমা কামস ইনটু কন্টাক্ট উইথ দ্য কন্টেইনার, প্লাজমার থেকে কন্টেইনারে হিট ট্রান্সফার্ড হয়ে যাবে। হিট ট্রান্সফার্ড হয়ে গেলে প্লাজমার নিজের টেম্পারেচার ফল করবে, ফিউশন সিজ করবে। সিজ মানে হলো বন্ধ হয়ে যাওয়া। ওকে ওকে। পাওয়ার আর অ্যাক্টিভিটিতে আসি। পাওয়ার ইকুয়ালস টু এনার্জি ইনটু অ্যাক্টিভিটি। এটা লজিক যদি যাই, যেটা কেমনে হইলো কেন হইলো সেটা একটু দেখে নিই আমরা, যে পাওয়ার আমি কিভাবে এনার্জি আর অ্যাক্টিভিটি মাল্টিপ্লাই করে দিলি পাওয়ার কিভাবে চলে যায়। ওকে, এনার্জিকে আর টাচ না করি, লেটস নট টাচ এনার্জি, এনার্জি এনার্জির মতোই থাক। and let's take a look at this over here. নোটিস করে দেখো এভরিওয়ান, এনার্জি এনার্জির জায়গায় আছে। আচ্ছা, এই অ্যাক্টিভিটিতে আসি তো। অ্যাক্টিভিটি মানে কি? রেট অফ ডিকে। আমি যদি এক ফ্রেজে অ্যাক্টিভিটির মিনিং জিজ্ঞেস করি, অ্যাক্টিভিটি ইজ বেসিকলি দ্য রেট অফ ডিকে। রেট অফ ডিকে মানে হলো বেসিকলি dn বাই dt। রেট অফ ডিকে মানে হলো dn বাই dt। ওকে, তারপর দেখো, সরি কি লিখলাম, dn বাই dt। তো আচ্ছা, নাও একটা অ্যাটম ডিকে করলে কতটুকু এনার্জি হয়, সেটার সাথে যদি আমি টোটাল নাম্বার অফ অ্যাটমস ডিকেড হচ্ছে সেটা মাল্টিপ্লাই করে দেই, তাহলে এই পার্টে আই গেট দ্য টোটাল এনার্জি। টোটাল এনার্জি ইন দিস টাইম, গেস হোয়াট? এনার্জি বাই টাইম আমাকে কি দেয়? এনার্জি বাই টাইম আমাকে দেয় পাওয়ার। আর এই dn বাই dt বেসিক্যালি আমি কোথা থেকে পাইছি? অ্যাক্টিভিটির থেকে। therefore এনার্জি পাওয়ার ইকুয়ালস এনার্জি ইনটু অ্যাক্টিভিটি। গাইস দেখো তো এই পার্টটা সবাই বুঝতে পারছো নাকি? নিচে লিখে দিই। প্লাস অ্যাক্টিভিটির জায়গায় লিখলাম আমি dn বাই dt। নাম্বার অফ অ্যাটমস এর সাথে এনার্জি মাল্টিপ্লাই করলে আই গেট দ্য টোটাল এনার্জি। এই টোটাল এনার্জি রিলিজ হলো এতটুক টাইমে। এনার্জি বাই টাইম, রেট অফ ট্রান্সফার অফ এনার্জি মানে হলো আমার পাওয়ার। তাহলে এখান থেকে যদি ইফ ইট ট্রেস ব্যাক কিভাবে করতে পারি? রেডিও অ্যাক্টিভিটি টপিকের ভিতরে পাওয়ার উই অলওয়েজ ফাইন্ড আউট বাই মাল্টিপ্লাইং এনার্জি উইথ অ্যাক্টিভিটি। আস্ক মি নাও, এতটুকু ফিগার আউট করতে কারো কোনো রকম কনফিউশন আছে নাকি? গাইস সবার কি ক্লিয়ার এই পার্টটা পুরোপুরি? Yes sir. Okay, great. এখন আমার কথা শোনো everyone, listen to me very carefully. কই গেল? আচ্ছা, সারতাজ জিজ্ঞেস করছো এই এনার্জিটা কি? What do you think this energy is? This is the energy released during radioactivity কে। যেহেতু এনার্জি রিলিজ করতেছো সেখান থেকে তুমি এই পাওয়ার হারনেস। কাইনেটিক এনার্জি? হ্যাঁ, কাইনেটিক এনার্জি হতে পারে, অফ কোর্স, why not?
This could be kinetic energy, absolutely fine. Why don't I show a question pertaining to this concept? ঠিক আছে, let me just show a concept, show a question linking this. 1 মিনিট টাইম দাও, আমি তোমাকে এখনই দেখাই দিচ্ছি। একটু ওয়েট করো। এক মিনিট। এই কোয়েশ্চেনটা আমার একটা কপির ভিতর আছে, আমি এখন কপিটা খোঁজার টাইম পাচ্ছি না। তোমাদেরকে আমি আপাতত এখান থেকে দেখাই। Where is it? Right. তোমাকে যদি কিভাবে কোয়েশ্চেন দিতে পারে খেয়াল করে দেখো। তোমাকে যদি বলে যে অ্যামেরিশিয়াম 241 এর এক্সাম্পলে যদি যাই, অ্যামেরিশিয়াম 241 এর ডিকেতে আলফা পার্টিকেল গুলো রিলিজড হচ্ছে উইথ অ্যান অ্যাভারেজ কাইনেটিক এনার্জি অফ, একটা কাইনেটিক এনার্জির ভ্যালু দিয়ে দিল, আর বলল অ্যামেরিশিয়াম 241 এর অ্যাক্টিভিটি ওই স্পেসিফিক মোমেন্টে এই ভ্যালু দেওয়া। all you have to do is just multiply ওই এনার্জিটা into activity, but wait a second, এনার্জির সাথে যে অ্যাক্টিভিটি তুমি মাল্টিপ্লাই করবা, প্লিজ bear in mind যে এনার্জিটা যেন কোন ইউনিটে থাকে। guys, this is really important. can you identify এই এনার্জিটা কোন ইউনিটে থাকতে হবে? what do you think guys?
Joule. Joule, absolutely right. This energy has to be in joule. One of the most common mistake the students make is এটাকে ইসে কনভার্ট করতে ভুলে যায়, জুলসে কনভার্ট করতে ভুলে যায়, এমইভি তেই রেখে দেয়। এমইভি তে রাখলে জীবনে তোমার অ্যান্সার কারেক্ট হবে না। গাইস ক্লিয়ার এই পার্টটা সবার? Guys, are we all clear with power and activity concept? Yes, sir. ওকে, এখন খুব জরুরি কথা শুনো। ওয়েডনেসডে ক্লাসটা আমরা একটু স্ট্রাকচার করব আমাদের মতো। Did we discuss this? ওয়েডনেসডে ক্লাস কিভাবে হবে? Everyone? না স্যার। আরেকবার দেখো। আমাদের ওয়েডনেসডে ক্লাস goes like this. 6টা থেকে ক্লাস শুরু। অনেক ল্যাগ করতেছে। স্যার ওয়েডনেসডে 5টা থেকে। না সরি থার্সডের কথা বলতেছি। ওয়েডনেসডে তো যা ছিল তাই, ওয়েডনেসডে কোনো ইস্যু নাই। আই মিন থার্সডে। থ্যাংক ইউ। থার্সডে ক্লাস খুব কেয়ারফুলি দেখো। 6 to 7 আমাদের ইউনিট 5 7 থেকে 8 মাঝে মধ্যে যদি 5 এ দেখি যে অনেক লেন্দি কিছু টপিক বাকি আছে, সেটা 7:30 ও হতে পারে, নো প্রবলেম। সেভেন to 8 যেহেতু আমাদের ইউনিট 4 শেষ গাইস, তোমরা এখানে অনেকেই ম্যাক্সিমামে আমার কাছে এএস করছো। আই হোপ ইউ অল রিমেম্বার এএস এও আই ডিড দ্য এক্সাক্ট সেম থিং। ইউনিট 1 শেষ করে 2 যখন আমরা স্টার্ট করি, 2 এর সাথে কিন্তু প্যারালালি আমরা ইউনিট 1 কোশ্চেন পেপার করতেছিলাম। এক্স্যাক্টলি উইল ডু দ্য সেম থিং। ইউনিট 4 যেহেতু আমাদের একদম ইনসাইডার সবকিছু শেষ, ইউনিট 4 এ হোয়াট উইল ডু ইজ ইউনিট 4 কোশ্চেন পেপারে চলে যাব। starting from today. সবাই শুনছো? প্লিজ লিখে রাখো, ছবি তুলে রাখো, যা খুশি করো। প্লিজ রিমেম্বার দিস, এভরি থার্সডে এটা এক্স্যাক্টলি 7 থেকেই হবে এমন কোনো কথা নাই। 7:15 হতে পারে, 7:30 হতে পারে। যেরকম আজকে আই এম স্টার্টিং ফ্রম 7:30। প্রত্যেক থার্সডেতে একটা পার্ট হলো আমার ইউনিট 5 ফার্স্টে, আর তারপরে উই হ্যাভ টু ডু দ্য ইউনিট 4 এর রিভিশন। তাহলে এই যে এত মাস ধরে ক্লাস করলাম, কবে থেকে স্টার্ট করছে একটু মনে করো। উই স্টার্টেড ফ্রম ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, পুরো জুলাই লাগছে। কিন্তু এই 6 মাসের জিনিস সব ভুলে খেয়ে বসে থাকবা, কিচ্ছু মনে থাকবে ইউনিট 4 এ, ট্রাস্ট মি অন দিস ওয়ান। সো অফকোর্স আমার ইউনিট 4টা অনেক 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 ইম্পর্টেন্ট, প্যারালালি এটাকে মেইনটেইন করা। স্টার্টিং ফ্রম টুডে আমরা স্টার্ট করব Unit 4, starting with আজকে কোশ্চেন পেপার করাবে? আজকে কোশ্চেন পেপার স্টার্ট করব। কোশ্চেন পেপার তো স্যার নাই। আমার তো আছে স্যার। সেপ্টেম্বর থেকে বলে কোচিং স্টার্ট করে দিবে, এটা বলা যায় না এখনো। ফার্স্টে নাকি ভার্সিটি স্টার্ট করবে, পরে আস্তে আস্তে নাকি স্কুল স্টার্ট করে দিবে। অবস্থা কি ভালো এসে যে খুলবে? না ভালো তো হয় না, এটা বাংলাদেশ। স্টার্টিং উইথ এই যে দেখো Jan 15। স্যার আমাদের কিছু পেন্ডিং টেস্টে কারেকশন বাকি, ওগুলো একটু তাড়াতাড়ি করে ফেললে ভালো হয় না? ওকে 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 করে ফেলবো, নো প্রবলেম। আমার তো প্ল্যান আছে একটা, ঠিক আছে, দুইটা টেস্টে কারেকশন বাকি।
কেমনে লাস্টেরটা স্যার লাস্টেরটা করছিলেন, লাস্টের যে এক্সামটা নিছিলেন? আমার না সে না স্যার, ম্যাগনেটিজমেরটা হয় নাই। আমার শুনো, লাস্টের যে এক্সাম নিছি পার্টিকেল ফিজিক্সের, পার্টিকেল ফিজিক্স তো তোমার সেলফ চেকিং ছিল, দেওয়ার সাথে সাথে চেক হয়ে যাওয়ার কথা। দুই একটা হয়তো বা ক্যালকুলেশন ছিল যেটা আমি ম্যানুয়ালি রিভিউ করে দিয়ে দিব। ঠিক আছে, এটা হয়ে স্যার গেছে। একটা ওই যে স্যার ক্যালকুলেশনে, স্যার আপনি তো বলছেন ক্যালকুলেশন দেখাইতে হবে না, ওই যে এখানে একটা অ্যান্সার লিখতে বলছে ওই যে জাস্ট 7.1 আসছে, 7.1 লিখতে ইনটু 10 টু দি পাওয়ার আসছিল, ওগুলো আমি লিখি নাই স্যার। স্যার ওখানে আমাকে 0 দিছিল। আচ্ছা, লিখবা না তো, তাহলে ফরম্যাটে বলছিল হয়তো বা, অসুবিধা নাই, আমি ম্যানুয়ালি রিভিউ করে এটা ইয়ে দিয়ে দিব, রেজাল্ট পাবলিশ করে দিব ভেরি সুন। স্যার আমি কিন্তু স্যার খালি অ্যান্সারই লিখছি স্যার। কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। আচ্ছা, উইল বি স্টার্টিং উইথ Jan 15। আর যেটা কথা বললা ওই ক্লাস টেস্ট তুমি নেক্সট ক্লাসের আগেই সবগুলো কমপ্লিট হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। স্টার্টিং উইথ Jan 15। আজকে আমরা Jan 15 স্টার্ট করব। Jan 15 অফ কোর্স আমি যদি প্রত্যেকটা করে করে যাই কোনো লাভই হবে না, এটা করার না করা একই হবে। গাইস, ক্যান ইউ অল সি মাই স্ক্রিন? স্ক্রিন দেখতে পারো? বলো স্যার একাডেমিয়ার নিচে লাইব্রেরিটা খুলছে নাকি বলতে পারে? আমি কি একাডেমিয়ার লাইব্রেরিতে বই বিক্রি করি? আমি কেমনে বলতে হ্যাঁ পারবো? হ্যাঁ, খুলছে খুলছে। স্যার কোশ্চেন পেপার কিনবো স্যার। আচ্ছা, কেন এখানে কি বই কিনবা? কোশ্চেন পেপার কিনবো। আচ্ছা আচ্ছা দেখো, একাডেমিয়ার নিচে বই আমি কেমনে জানবো বলো? দেখো স্যার আমি ইনডাইরেক্টলি সবাইকে জিজ্ঞাসা করছি। আচ্ছা, তবে দেখো, the table gives the quark structure of three particles. Guys, আমি 11 থেকে জাস্ট দেখাই দিচ্ছি। This is the paper that will be, guys. আরেকটা তো বললামই না, ওয়েডনেসডের জন্য কিন্তু তোমাদের একটা ইয়ে আছে, হোমওয়ার্ক আছে, যেটা আমি আজকে অ্যাসাইনমেন্ট আছে, যেটা আমি আজকেই আপলোড করে দেবো, সব রেডি করে রাখছি, আজকে আমি পোস্ট করব, that you have to complete and upload by next Wednesday. আর থার্সডেতে তোমাদের এই পেপারটা কমপ্লিট করতে হবে সবার। This is Jan 2015. Everyone notice করো, this is Jan 2015. Unit 4. আচ্ছা, 11 এ আসো। 11 থেকে স্টার্ট করতেছি, তার কারণ পার্টিকেল ফিজিক্স আমাদের লাস্ট টপিক ছিল, পার্টিকেল ফিজিক্সটাকে একদম ঝালাই করা ফেলার চেষ্টা করতেছি আমি। নাও নোটিস, the table gives the quark structure of three particles. তিনটা পার্টিকেলের quark structure দিল। The up quark has a charge of +2/3e and the down quark has a charge of -1/3e. And now you know +2/3e আর -1/3e মানে কি? +2/3 হলো 2/3 the charge of a proton আর -1/3 হলো 1/3 the charge of an electron. Show that UDD is a possible combination of quarks for neutron. Neutron এর দিকে তাকাও। নিউট্রনের চার্জ কি হয় গাইস, আমাকে একটু বলো তো তাড়াতাড়ি, রিয়েল কুইক। 0। The charge of a neutron, exactly, neutral, 0. এখন আবার 0 বানাইতে হবে। এখন আপের চার্জ কি? It's really easy, বলাই আছে, আপ এর চার্জ দেওয়া আছে +2/3, তোমার লিখতে হবে +2/3, প্লাস লেখাটা ম্যান্ডেটরি, +2/3 প্লাস ডাউন কত? -1/3 প্লাস আবার ডাউন -1/3। অ্যাড আপ করে দেখো তো গাইস কত আসে? 0। Absolutely clear, everyone? Guys, এটা কি বুঝতে পারছো? This is your answer. This should be the format. তারপর যাও, state in terms of quark structure. State করতে বলছে, আবার y দেখো, এই ছোট ছোট কিওয়ার্ড গুলা সবসময় pick up on these keywords. y বলছে, y এটা কি ডেল্টা মাইনাস, এই দেখো ডেল্টা দেওয়া আছে, is classed as a baryon and negative pion is a meson. এটা তো মুখস্থ হয়ে যাওয়ার কথা, তোমরা যারা জ্ঞানর করতে থাকো পার্টিকেল ফিজিক্স পারি না, একই জিনিস প্রত্যেকটা পেপারে এই একই জিনিস আসে। কেমনে পার্টিকেল ফিজিক্স না পারো আমাকে বলো তো? ডেল্টা কেন ব্যারিয়ান আমাকে বলো, ব্যারিয়ানের কোয়ার্ক স্ট্রাকচার কি এটাও বলে দিছে ইন টার্মস অফ কোয়ার্ক, তিনটা অ্যান্টি কোয়ার্ক। তাহলে
ডেল্টা কেন একটা ব্যারিয়ান? বিকজ ইট কনসিস্টস অফ 3 কোয়ার্কস। দ্যাটস ইট। এখানে গেল আমার 1 মার্ক। আর আমার নেগেটিভ পায়ন কেন একটা মিজন? মিজনের কোয়ার্ক স্ট্রাকচার কি? একটা কোয়ার্ক আর একটা অ্যান্টি কোয়ার্ক। দ্যাটস ইট। গাইস বুঝতে পারতেছো সবাই আমার কথা? Yes, sir. ওকে, তাহলে ওটার স্ট্রাকচার জানি, মাত্র বললাম। ওটারও স্ট্রাকচার জানি, এটাও মাত্র বললাম। ওটা হলো 3টা কোয়ার্ক and we all know 3 quarks make up a baryon। আর ওটা হলো একটা কোয়ার্ক and একটা অ্যান্টি কোয়ার্ক, আর একটা কোয়ার্ক একটা অ্যান্টি কোয়ার্ক make up a meson। নেক্সট যাই। Another particle in the delta family, the double delta, is composed of up and or down quarks. In its decay is shown by eto. Deduce the quark content of this and the charge on the pion. Okay, what do you think guys? এইটা কিভাবে সলভ করব? এটার অ্যাপ্রোচটা কি হবে? আগে আমাকে বলো, সব বাদ দাও গাইস, ফরগেট এভরিথিং, জাস্ট এই দুইটা প্লাস মানে কি? ডাবল প্লাস মানে একটা মিনিং আছে। ক্যান ইউ টেল মি what does the double plus mean in this context everyone? +2 Exactly. গাইস নোটিস করে দেখো, এই যে দুইটা প্লাস, এই কনটেক্সটে দুইটা প্লাস মানে হলো ওর চার্জ হলো +2। তাহলে আমি যদি একটু আগে লেটস ডিডিউস দ্য চার্জ অন দ্য পায়ন। আগে আমি যদি পায়নের চার্জ বের করতে চাই, পায়ন কোনটা? এই যে দিস ইজ দ্য পায়ন। হোয়াট ইজ দিস পি গাইস? পিটা কি? হ্যাঁ, প্রোটন। এক্স্যাক্ট। আরে আরেকজন আসছে, পি মানে প্রোটন। এটা আরেকবার লিখলাম, নোটিস করো। ওর চার্জ বের করতে বলছে অন দিস ওয়ান। ওকে, ওর চার্জ আমি জানি, দিস ইজ +2। যে কোনো ইন্টারঅ্যাকশনে চার্জ ইজ অলওয়েজ কনজার্ভড। চার্জ কনজার্ভড, উই অল নো প্রোটনের চার্জ। প্রোটনের চার্জ কি হয় গাইস? তাড়াতাড়ি বলো। পজিটিভ +1 +1 +1 বলবা। পজিটিভ আবার কি? প্রোটনের চার্জ হয় +1 প্লাস ওর চার্জ কিউ, চার্জ অন পায়ন। ওকে, সাবজেক্ট বানাই। তাহলে ওর চার্জ কি হবে দেখি? +2 -1 কি আসবে গাইস? +2 -1 কি আসবে? স্যার +1 +1 এক্স্যাক্টলি। আর এটাকে তুমি এভাবেও লিখতে পারো, তোমার আবার নতুন করে এভাবে না দিয়ে তুমি এটা নিচেও এভাবে দিতে পারো। দিস ইজ হাউ আই ইউজ টু ডু ইট। এখানে আমি এভাবে +1 দিই, এটা আমার কাছে মোর রেলেভেন্ট লাগে। তার মানে এই পায়নের চার্জ হলো আমার এই +1। আই হোপ এটা নিয়ে কারো কোনো কনফিউশন নাই। এখন আসো কোয়ার্ক কন্টেন্টে। ইউ টেল মি গাইস, কি এমন কম্বিনেশন করলে, হোয়াট ক্যান বি দ্য কম্বিনেশন যেটা দিয়ে আমার +2 বানাইতে পারি? হোয়াট ডু ইউ থিঙ্ক গাইস? কোন কম্বিনেশন দিয়ে +2 হয়? একটু চিন্তা করো, ইটস নট হার্ড। মানে হার্ড জিনিসগুলো শেষ করে আসছে অলরেডি, একটু চিন্তা করো, ইউল গেট দ্য অ্যান্সার। +2/3 × 3। হ্যাঁ, কোয়ার্ক স্ট্রাকচার চাইছে রে বাবা। +2/3 × 3 আমার কোয়ার্ক স্ট্রাকচার কেমনে হয়? কোয়েশ্চেন দেখো। মানে 3টা 3 আপ হ্যাঁ 3টা 3 আপ কোয়ার্ক, এক্স্যাক্টলি। ওর কোয়ার্ক কন্টেন্ট হবে হলো এটা বানানোর জন্য 3টা আপ কোয়ার্ক। আরেকটা আমার রিকোয়েস্ট শোনো গাইস, এক্সামিনাররা না অনেক বেশি ইগোইস্টিক হয়ে যাচ্ছে যত টাইম যাচ্ছে। এখানে তোমাকে জায়গা দিছি না লেখার, তোমার এই জায়গায় লিখতে হবে। অনেক সময় অনেকে দেখি স্টুডেন্টরা এইসব জায়গায় লিখে আর ওদেরকে মার্ক দেয় না। প্লিজ, তোমাকে যখন একটা অ্যান্সার লেখার জায়গা দিবে, ক্যালকুলেশন যেখানে খুশি করো, অ্যান্সারটা জায়গা মতো লিখো। কোয়ার্ক কন্টেন্ট কি হবে? কোয়ার্ক কন্টেন্টের আরেক নাম হলো কোয়ার্ক স্ট্রাকচার। ওর কোয়ার্ক স্ট্রাকচার কি হবে দেখো, আপ আপ আপ। গাইস, যারা এই আপ 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 বুঝতে পারতেছো না তাদের জন্য বলতেছি, আমার +2 বানাইতে হবে। কেমনে আমি বুঝলাম ওর চার্জ +2 হবে? দুইটা প্লাস সাইন দেখে। এখন আপ কি হয় দেখি, আপ হলো প্লাস
2/3 প্লাস আবার আপ প্লাস 2/3 আবার আপ প্লাস 2/3 2/3 plus 2/3 plus 2/3 guess what কত আসে 6/3 6/3 মানে হলো 2 গাইস ক্লিয়ার হলো 100% এই পার্টটা আপের পার্ট আর পায়োনেরটা তো আমি অলরেডি বের করে রাখছি তুমি যদি ভুলেও এক্সামে এটা দিয়ে আসো তুমি মার্ক পাবা না একদম রেস্ট অ্যাশোর্ড তুমি যদি চার্জ অন দ্য পায়ন 1 দিয়ে আসো এত কষ্ট করে এত কিছু বের করলা ইউ উইল অনলি গেট লেটস সে 1 আউট অফ 2 ক্যান ইউ আইডেন্টিফাই গাইস কেন তুমি 1 পাবা 2 এ এনিওয়ান +1 লিখতে হবে না +1 লিখতে হবে ইংলিশে বা তোমার IGCSEs বলো বা অন্যান্য সাবজেক্টে 1 আর +1 এর মিনিং সেম বাট when it comes to particle physics 1 আর +1 মোটেও সেম না তোমার 1 দিলে জীবনও হবে না তোমার অবশ্যই সামনে প্লাস সাইন দিতেই হবে দিস ইজ ম্যান্ডেটরি দেখি ওরা এই ইয়ারে কত স্ট্রিক্টলি দেখছে দিস ইজ কোশ্চেন নাম্বার 11 লেটস টেক আ লুক এট কোশ্চেন নাম্বার 11 যেটা অলরেডি করছি দেখো এই যে এখানে প্লাস দিতে হয়েছে show that it is a 0 this is the proper way guys this is the way এই যে this is how it's done plus 2/3 plus minus 1/3 আমি কিভাবে করছি দেখো অনেক সময় স্টুডেন্টরা get very lazy এই ব্র্যাকেট দেয় না মাইনাস দেয় না and they lose the mark এই জোড়াতালি দিয়ে তুমি অ্যানসার মিলাইতে পারবা না this is the way next হলো কেন ব্যারিয়ান ব্যারিয়ান has 3 quarks আর মিজন কেন it has a quark and an anti-quark that's it এটা দেখি তিনটা আপ দ্যাটস ফাইন আর চার্জ দেখো ডিড দে রাইট জাস্ট 1 না হোয়াট ডিড দে রাইট +1 গাইস সবার কি একদম 100% ক্লিয়ার এভরিওয়ান স্যার ওই যে থার্ডটা যে কোলাম্বে লিখে দিয়েছে পুরা বুঝি নাই থার্ডটা যে পুরা কোলাম্বে লিখে দিয়েছে হ্যাঁ সমস্যা কি +1 মানে কি +1 মানে হলো 1 times the charge of a proton প্রোটনের চার্জ কত প্লাস 1.6 times 10 to the power minus 19 यस স্যার বুঝছো বাট এই ভেজাল দরকার নাই তো আমার এই মাঝখানে সামনে প্লাস দিলে আর +1 দিলে আর কিচ্ছু লেখা লাগে না নাথিং ক্লিয়ার এবার এভরিওয়ান ইয়েস স্যার নেক্সট আসি এই জিনিসগুলা ম্যাক্সিমাম জিনিস আমার অলরেডি করানো হয়ে গেছে তুমি একটু খেয়াল করে দেখো আমি কোন টপিকগুলোর উপরে আমি করে দিচ্ছি দেখাই দিচ্ছি পার্টিকেল ফিজিক্স টপিকগুলা বিকজ এটা আমরা মাত্র শেষ করলাম এটা নিয়ে তেমন একটা ডিসকাশন এখনো হয় নাই একটা ইয়ে তো দিবই তোমাদেরকে ডেফিনেটলি ওয়ার্কশিট আর এটা থাকবে তোমাদের নেক্সট থার্সডে হোমওয়ার্ক প্লিজ নোটিস করো The photograph shows a circular tunnel of the Large Hadron Collider, which is an underground particle accelerator. The circumference of the tunnel is 27 kilometers. In LHC, a magnetic field allows charged particles to move at a constant speed in a horizontal circular path of a required radius. Guys, এই কোয়েশ্চেনটার ভিতরে maximum student all around the world, I don't know why they consider this to be a LINAC. তোমার কাছেও কি দেখে দেখে লিনাক মনে হচ্ছে গাইস দেখো তো একটু লিনাক না বিকজ বেকার রাইট কার্ভ হচ্ছে বেকার সোজা না দেখে কিন্তু একটু সোজাই মনে হয় দেখে তাই না লিনাকের মতো মনে হয় লেট মি শো ইউ দা এক্সামিনার রিপোর্ট একটু এক্সামিনার রিপোর্টটা পড়ো তুমি দেখবা কি বলছে এক্সামিনার রিপোর্টে দেখো This part was generally not very well answered. Marking point 1, 2 and 3 were commonly seen. An alarming number of candidates clearly talked about linear accelerator in spite of the extensive information to the contrary given in the question. কত কিছু বলা দেখো ফার্স্টেই বলছে সার্কামফারেন্স লিনেক মানে হলো লিনিয়ার একটা এক লাইনের জিনিসের কি জীবনে সার্কামফারেন্স হয় এক আর সেকেন্ড হলো circumference of the tunnel 27 কিলোমিটার তো বলাই
আর কি জানি বলা দেখো অফার রিকোয়ার্ড রেডিয়াস দুইটা হিন্ট একটা হিন্ট হলো আমার রেডিয়াস আর একটা হিন্ট হলো আমার সারকামফারেন্স এই দুইটা হিন্ট দেখেও ম্যাক্সিমাম স্টুডেন্টরাই বুঝতেই পারে নাই যে এটা সার্কুলার ম্যাক্সিমাম স্টুডেন্টস ওয়েন্ট উইথ লিনাক অফ কোর্স দিস ইজ রং অ্যাবসলিউটলি রং আইডিয়া এখানে লেখা আছে সার্কুলার টানেল হ্যাঁ সার্কুলার টানেলও লেখা আছে এই যে সার্কুলার আর কি চাই এই জন্য আমি সারাক্ষণ বলতে থাকি গাইস কোয়েশ্চেনটা আন্ডারলাইন করো কোয়েশ্চেন আন্ডারলাইন না করলে এই একই জিনিস হবে প্রেজুডিস তোমার চোখে দেখছো না লিনাকের মতোই কিন্তু দেখতে আমি তোমাদেরকে অনেক ভিডিওস এন্ড স্টাফ দেখাইছি দেখতে কিন্তু এরকম লিনাকের মতোই এটা আর আরেকটা রিজন আছে লিনাকের মতো মনে করার পরে দেখো একটু কি বলছে Perhaps the candidates just looked at the photograph rather than reading the question, as the large radius of LHC means that a photograph of any particular section does look fairly linear. ছবি দেখে মানুষ অ্যান্সার করা স্টার্ট করছে একটা পার্টিকুলার সেকশন দেখে মোটামুটি স্ট্রেট মনে হয় এই জন্যই এটাকে লিনিয়ার ভেবে অ্যান্সার করা স্টার্ট করে দিচ্ছে এন্ড ম্যাক্সিমাম স্টুডেন্টস গট 1 or 0 ম্যাক্সিমাম 2 সবাই কি বুঝতেছো কোশ্চেনটা এবার একটু পড়ো আর এই যে চারটা পয়েন্ট কিভাবে আমি এটাকে অ্যাপ্রোচ করব একটু চিন্তা করে দেখি হাউ অ্যাবাউট দিস কোনো আনকমন কিছু নাই এখানে যা আছে সবকিছু এক্সটেন্সিভ ডিটেইলসে আমাদের ক্লাসে ডিসকাস করা হয়ে গেছে একটু চিন্তা করে আমাকে পয়েন্টসগুলো একটু বলো ডিসকাস করো আমার সাথে লেটস ডু সাম ব্রেইনস্টর্মিং ইউনিট 4 শেষ তুমি যদি এখন গাছাড়া দিয়ে বসে থাকো 6 মাস পরে আমার এক্সাম 6 মাস নাই তুমি কাউন্ট করে দেখো অগাস্টের 6 চলে আসছে দেখতে দেখতে ডিসেম্বর জানুয়ারি চলে আসবে এটা কি সাইক্লোট্রন না দিস ইজ নট আ সাইক্লোট্রন দিস ইজ নট ইভেন এ সাইক্লোট্রন কেন আমি সেটা বলতেছি অনেকে এটাকে সাইক্লোট্রন ভাবছে a lot of people did এই সার্কুলার দেখে সাইক্লোট্রন ভাবছে সাইক্লোট্রন ম্যাগনেটিক ফিল্ড ছিল বলতেছি না এক তো বলছে কনস্ট্যান্ট স্পিড move at a constant speed a horizontal circular path of a required radius মানে আমার স্পিডও কনস্ট্যান্ট রেডিয়াসও কনস্ট্যান্ট সাইক্লোট্রনের কি রেডিয়াস কনস্ট্যান্ট থাকে তুমি আমাকে বলো তো সাইক্লোট্রনে কিরকম হয় সাইক্লোট্রনের পাথটা কিরকম মনে করে দেখো সাইক্লোট্রনের পাথ কিন্তু এই যে স্পাইরাল এরকম হতে থাকে রেডিয়াস আস্তে আস্তে বাড়তে থাকে রাইট দিস ইজ what the what is it called cyclotron looks like এটা কিন্তু সার্কুলার আমরা যেটা দেখতেছি এটা হবে একদম এরকম আর এই সারকামফারেন্সটার ভ্যালু হলো এই যে 27 কিলোমিটার গাইস চিন্তা করো একটু কিভাবে অ্যানসার করব এটা what should be my very first point hint dawa the hint is already given in the question try to identify the hint hint কি দেওয়া দেখো তো একটু ম্যাগনেটিক of course magnetic field charge particle গুলার উপরে কি এক্সার্ট করবে একটা what do you think guys force exactly magnetic field will definitely exert a force on the charged particles absolutely right magnetic field definitely একটা force exert করবে charged particles গুলোর উপরে perpendicular to the direction of motion and this force will provide the necessary centripetal force একই জিনিস ভাই ক্লিয়ার হলো এভরিওয়ান তারপর পার্টে আসি সবাই নোটিস করে দেখো ফোর্স গেল এক্সপ্লেন হাউ দিস ইজ অ্যাচিভড আরেকটা পয়েন্ট আছে তো আমাকে বলছে রিকোয়ার্ড রেডিয়াস আচ্ছা রিকোয়ার্ড রেডিয়াস মানে আমার রেডিয়াসটাকে কনস্ট্যান্ট রাখতে হবে লেটস রিকল দ্য ইকুয়েশন ইজ momentum of a charged particle in a magnetic field unit 4 এ 1000 বার দেখছে এটা momentum of a charged particle in a magnetic field what is the equation guys p equals বলতে পারবা ইকুয়েশনটা কি bqr যদি p equals bqr হয় আমার টার্গেট হলো r কে কনস্ট্যান্ট রাখা তাহলে r কে এফেক্ট করবে কে
একটু নোটিস করে দেখি, এটাকে একটু ব্রেকডাউন করি। এমভি লিখতে পারি আমি যদি চাই, এমভি ইকুয়ালস বি কিউ আর, আমার আর কে যদি কনস্ট্যান্ট রাখতে হয় তাহলে আমার বি কেও কনস্ট্যান্ট রাখতে হবে, কিউ কেও কনস্ট্যান্ট রাখতে হবে, ম্যাথ তো কনস্ট্যান্টই, কোয়েশ্চেনে বলা আমার স্পিডও কনস্ট্যান্ট। তাহলে বেসিক্যালি কোন দুইটা কোয়ান্টিটিকে আমার কনস্ট্যান্ট রাখতে হবে? ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ আর চার্জ অফ দ্য পার্টিকেল, দ্যাটস ইট। এখন if I show you the Mars scheme, this is what it's going to look like. নোটিস করে দেখো, this is question number 16, যেটা ফার্স্টে স্টার্ট করলাম। magnetic force acts perpendicular to the direction of motion, আর ম্যাগনেটিক ফোর্সটা কি প্রোভাইড করে? নেসেসারি সেন্ট্রিপিটাল ফোর্স। দুইটা গেল। থার্ড পয়েন্ট, কোন ইকুয়েশন আমি দিচ্ছি? এই যে P equals to BQR, তাহলে আরটাকে কনস্ট্যান্ট রাখতে হইলে আমার মোমেন্টাম, ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ আর চার্জ, এই তিনটাকে কনস্ট্যান্ট রাখতে হবে। দিস ইজ অ্যান্সার। এই যে লাস্টের যে পয়েন্টটা, গাইস I want you all to write down in the chat box, তুমি কি অ্যান্সার, যদি আমি তোমাকে, ইউ ক্যান সি চারটা পয়েন্ট এখানে দিয়ে রাখছি, বাট আমি যদি তোমাকে লিখতে বলি, a lot of you will start struggling যে আমি কি সেন্সিবল কমেন্ট করব সেটাই তো বুঝতেছি না। how about this, কি কমেন্ট করবা সেটাও তোমাকে আমি 5 বার 6 বার অলরেডি বলে ফেলছি। I want you all to write down the answer, কমেন্টটা লিখো তো একটু গাইস, আমি ওয়েট করতেছি, প্লিজ রাইট দিস ডাউন গাইস। আমাদের লাস্ট টপিক, টাইম ওয়েস্ট করো না, লিখে ফেলো। কি কমেন্ট লিখবো স্যার? সেটাই তো বললাম, সেটা 5 বার বলছি অলরেডি। গাইস বাকিরা টাইম ওয়েস্ট করতেছো, বসে থাকতেছো, প্লিজ লিখো। আমার একটা কোয়েশ্চেন আছে, বলো না। ভেলোসিটি কনস্ট্যান্ট কেমন হলো? কোয়েশ্চেনটা একটু খুলেন তবে। কোশ্চেনে বলা আছে কনস্ট্যান্ট স্পিড, মুভ এট আ কনস্ট্যান্ট স্পিড। আমি একটু কমেন্টটা দেখতে চাচ্ছি, দেখি কি লিখছো। ওকে, as the particles accelerate its velocity increases, হয় নাই, তুমি velocity increase এখানে টাচই করতে পারবে না পার্ট এ দিয়ে, বিকজ আমাকে কোশ্চেনে ক্লিয়ারলি বলা স্পিড ইজ কনস্ট্যান্ট, সো এটা অ্যাকসেপ্টেবল না। as the centripetal force magnetic field strength is constant, r is constant, centripetal force নিয়ে কোনো কাহিনী নেই এখানে। Hence, in order to keep radius constant, magnetic field strength and charge of the particle must be kept constant, since momentum is constant due to constant speed. Yes, এতক্ষণে একটা proper answer দেখলাম সাদাত, absolutely right. এটাকে আরেকটু সুন্দরভাবে বলা যায়, ফারদিন কি লিখছো দেখি। According to P equals to BQR, to keep R constant, B, Q, একবারে P ও বলে দিতে পারো তো, B, Q and P must be kept constant. হ্যাঁ, short and simple. তুমি যদি লিখো according to the equation R equals to P by BQ, এই যে এটা R equals P by BQ, to keep R constant, P, B and Q must also be kept constant. যদিও এটা সেন্স মেক করে না, because Q আমার কেন চেঞ্জ হতে যাবে, but you can throw that in, absolutely fine, to keep it একদম obvious. গাইস সবাইকে বুঝতে পারছো এবার? দেখো এত সিম্পল ছিল, you did not have to bring in centripetal force, অন্য কোনো কিছু না, এক্স্যাক্টলি আর কনস্ট্যান্ট রাখতে হলে বাকি সবকিছুকে কনস্ট্যান্ট রাখতে হবে, দ্যাটস ইট। আর কি, আর কে কনস্ট্যান্ট রাখতে হলে এদের সবাইকে আমার কনস্ট্যান্ট রাখতে হবে, দ্যাটস ইট, আর কোনো কিচ্ছু নাই। গাইস সবার কি ক্লিয়ার? তাহলে এই পেপারটা ইটস easily available online, you can download this, you have to complete this guys, জমায় রাখো না, বসে থাকো না, খুব বাজে রকম বাস খাইতে যাবা তোমরা,
এখন তো কেউ দেখতেছে না কি করতেছো না করতেছো, যখন সব খুলে যাবে ফাট করে দেখবা যে ডিসেম্বর চলে আসছে, মানে একদম মোটামুটি শিওর থাকো যে জানে এক্সাম হচ্ছে। অক্টোবরে হবে নাকি নো ওয়ান নোজ, বাট জানে হওয়ার চান্সেস আই উড সে 99%। তখন কি করবা? কারে এক্সকিউজ দিবা যে কোয়ারেন্টাইনে ছিলাম? একটু সিরিয়াস হও, বলো। স্যার অক্টোবরে কি আবার জানিয়ে শিফট করবে? করতেও পারে, ঠিক আছে। অক্টোবরে হবে না আমি বলি নাই, অক্টোবর হবে না আমি বলি নাই। জেনারেলি অক্টোবরের রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে যায় অগাস্টেই। এর অগাস্টের 6 চলে আসলো, এখনো রেজিস্ট্রেশনের কোনো ইয়েই আসে না, ইনফরমেশনই আসে নাই অক্টোবরের। এবার বুঝছো? স্যার মে রেজাল্ট কবে দিবে?